আছে, তো বড় ভাই যদি খাদের কিনারে গিয়ে দাঁড়ায়, ছোট ভাই বাংলাদেশ মানে বাংলাদেশের যারা হচ্ছে পাকিস্তানপন্থী তাদের তাহলে কি অবস্থা? তারা কি খাদের নিচে দাঁড়িয়ে হাত পেতে এরকম দাঁড়িয়ে রয়েছেন, পাকিস্তান পল্লী তাকে তুলে ধরবেন? ইশাক দার তিনিও এই কথাটা বলেছেন, কিন্তু পাকিস্তানে তার কি বক্তব্য? বক্তব্য হচ্ছে এটাই যে আমেরিকার কথাতে এইসব নোংরা ঘৃণ্য কাজগুলো পাকিস্তান করত, এবং বাংলাদেশ এখন কার্যত একটা অসহায় পরিস্থিতির মধ্যে গিয়ে দাঁড়িয়েছে, এবং তার সাথে হয়েছে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই একেবারে চরম পর্যায়ে। মব জাস্টিসের নামে গোটা বাংলাদেশে যে 9 মাস ধরে নৈরাজ্য চলেছে, অনেকেই এটা ঠেস মেরে বলতেন যে আত্মনির্ভর ভারত সেটা কি খায় না মাথায় দেয়, এরকম অনেকের নানা রকম স্টেটমেন্ট ছিল। কিন্তু ভারত আজকে কিন্তু একটা উৎপাদনশীল দেশ হিসাবে পরিগণিত হচ্ছে। স্বামী বিবেকানন্দ বলতেন বৈদান্তিক ব্রেন, বেদান্ত হচ্ছে হিন্দু ধর্মের সার কথা। বাংলাদেশ ধীরে ধীরে ধাপে ধাপে 1 নম্বরে গিয়ে পৌঁছল, তার তো পঞ্চত্ব প্রাপ্তি ঘটিয়ে এখন হচ্ছে অনেকে কোরবানি করতে চাইছেন। যারা রুগী যারা আসতেন তারাও অনেক স্বল্প খরচে, ভাষার একটা যেহেতু নৈকট্য রয়েছে সেই কারণে তারা সুবিধা পেতেন, ভালো চলছিল। কিন্তু হচ্ছে শকুনের দৃষ্টি পড়ল। জুলাইয়ের আন্দোলনের সময় যাদের অঙ্গহানি হয়েছে, যাদের চোখ খারাপ হয়ে গেছে, তাদের সুচিকিৎসা দিতে পেরেছে। মালয়েশিয়া কিন্তু পরিষ্কার তাকে পাকিস্তান থেকে বলা হয়েছিল 2 মুসলিম দেশ, ভারতের কথা শুনবেন না, কিচ্ছু পাত্তা দেয়নি পাকিস্তানকে, বরঞ্চ 16টা এজেন্ডা ছিল ভারতীয় প্রতিনিধি দলের, সেই 16টা এজেন্ডায় পূর্ণভাবে সেখানে সম্পন্ন হয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে দাঁড়িয়ে একটা কথা বলেছে পাকিস্তানের সাথে আবার আলোচনা কিসে, আগে পাক অধিকৃত কাশ্মীর আগে হস্তান্তর করবে, তারপর আলোচনা হবে। এই বাংলাদেশ আজ তাই এক ইমেজ সংকটে যেমন রয়েছে, আর কিছুদিন যদি চলতে থাকে এই জায়গায়, তাহলে অস্তিত্ব সংকটের সামনে গিয়ে তাকে দাঁড়াতে হবে। রাষ্ট্র হিসেবে ভারতকে সে শত্রু ঠাউরেছে, এটা তার সবচেয়ে বড় বিপজ্জনক পরিণতি তার জন্য অপেক্ষা করছে। Pakistan Army has such a dominant influence on domestic politics that it can be compared to a garrison state. এর রাজনীতিতে পাকিস্তানের এমনই একটা আধিপত্য রয়েছে যে এটিকে আর এমনি স্বাভাবিক রাষ্ট্র বলা যায় না, এটিকে একটি সামরিক রাষ্ট্র বলা যায়। সেই সেনাবাহিনীর অ্যাচিভমেন্ট বলতে গিয়ে লেখক বলছেন, পাকিস্তান আর্মি নেভার ওয়ান এ ওয়ার নর লস্ট এনি ইলেকশন। এর থেকে ব্যঙ্গ আর কি হতে পারে? পাকিস্তান আর্মি কোনো যুদ্ধে জেতেনি এবং নির্বাচনেও হারেনি, নির্বাচনে দাঁড়ানো, নির্বাচনকে কন্ট্রোল করে, সেই কারণে হারার আর প্রশ্ন নেই, এমনই একটা ব্যবস্থা তৈরি করেছে। এবং বইটার নাম পাকিস্তান অন দ্য ব্রিঙ্ক। এর যে লেখক ওয়ালিউর রহমান, ইনি একজন বিশিষ্ট বাঙালি কূটনীতিক। পূর্ব পাকিস্তান যখন ছিল, পাকিস্তান যখন হুকুমত 1971 সালে, তখন সুইজারল্যান্ডে তিনি ছিলেন পাকিস্তান এম্বাসির হয়ে রাষ্ট্রদূত ছিলেন, এবং পরবর্তী ক্ষেত্রে তিনি একজন শেখ হাসিনার এনভয় হন এবং দূত হিসাবে কাজ করেন, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে যোগদান করেন। এবং সবচেয়ে বড় ঘটনা যেটা নিয়ে এখন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি তোলপাড় হচ্ছে, সেই তোলপাড় করা ঘটনার মধ্যে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালে বিচার হবে। 2009 সালে যখন শেখ হাসিনা এই ট্রাইব্যুনাল তৈরি করেছিলেন, এই ট্রাইব্যুনাল তৈরি করার সময় তার পাশে সবচেয়ে প্রধান স্তম্ভ হিসাবে ছিলেন লেখক ওয়ালিউর রহমান। তার যে বই পাকিস্তান অন দ্য ব্রিঙ্ক, অর্থাৎ একেবারে খাদের কিনারে দাঁড়িয়ে আছে, তো বড় ভাই যদি খাদের কিনারে গিয়ে দাঁড়ায়, ছোট ভাই বাংলাদেশ মানে বাংলাদেশের যারা হচ্ছে পাকিস্তানপন্থী, এই জামাত হোক বা হচ্ছে ইসলামিক ঐক্যজোট হোক বা এই এনসিপি যারা রয়েছেন, তাদের তাহলে কি অবস্থা? তারা কি খাদের নিচে দাঁড়িয়ে হাত পেতে এরকম দাঁড়িয়ে রয়েছেন, পাকিস্তান পল্লী তাকে তুলে ধরবেন? তাই তো দাঁড়াচ্ছে।
এই যে সামরিক শাসন, সামরিক বাহিনী, একটা গ্যারিসন স্টেট তৈরি করার পর আজকে যে অবস্থায় গিয়ে পড়েছে, এবং সঠিক সময়ে সঠিক জবাবের কারণে ভারত তাকে যে উপযুক্ত শিক্ষা দিয়েছে, প্রথমে তো খুব বড় করে বলছিল যে কিছুই হয়নি, তারপর ধীরে ধীরে স্বীকারোক্তি দেওয়া যে বিমান বাহিনীর ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, বিধ্বস্ত হয়েছে, বারবার এই কথাটা বলছেন। ইশাক দার তিনিও এই কথাটা বলেছেন, কিন্তু পাকিস্তানের তার কি বক্তব্য? বক্তব্য হচ্ছে এটাই যে আমেরিকার কথাতে এইসব নোংরা ঘৃণ্য কাজগুলো পাকিস্তান করত। সে সরাসরি আমেরিকাকে বলেছে, তথাপি আমেরিকার অ্যাসেট হিসাবে যেহেতু পাকিস্তান কাজ করে, সুতরাং এই ধরনের এরা কি বলছে না বলছে আমেরিকা এটাকে খুব একটা পাত্তা দেয় না। সত্যিই তো তাদেরকে দিয়ে কাজ করাতে হয়। ঠিক বাংলাদেশেও সেরকম একটা পরিস্থিতি তৈরি করেছে। পাকিস্তানকে দেখে এত প্রেম এবং ৭১কে ভুলতে না পারার এই যে যন্ত্রণা, পাকিস্তানে যারা জামাতপন্থী রয়েছেন বা অন্যান্য যে সমস্ত ইসলামিক যারা পন্থী যারা রয়েছেন বা আলবদর যারা রয়েছেন, তাদের মনের একটা জ্বালা থাকাটা খুব স্বাভাবিক। কিন্তু এই জ্বালা ভুলতে না পারার যে কি যন্ত্রণা থাকে, সারা জীবনভর বইতে হয়, সেটা বোঝা যায়। ওয়ালিউর রহমানের বইতে বিস্তৃতভাবে তিনি এই জায়গাটাকে দেখিয়েছেন এবং কিভাবে বাংলাদেশকেও কিভাবে গ্রিপ করতে চাইছে, এই বইটির ছত্রে ছত্রে সেই হিসাবে উঠে এসছে যুক্তি তথ্য দিয়ে। 2009 সালে ওয়ালিউর রহমান এই ঘটনাটায় যখন হয় তৈরি আর কি, 2009 সালে যে ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটার ক্ষেত্রে তিনি ছিলেন একজন মুখ্য ব্যক্তিত্ব। সেই ট্রাইব্যুনাল ফিরে এসেছে শেখ হাসিনার বিচার করবে বলে। ভাবুন একবার, যে ইতিহাসকে নির্মাণ করার বদলে যে একটা ওই ইতিহাসের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রতিহিংসাটাকে জোর করে জাহির করার এই যে অপচেষ্টা, এটা বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের ইমেজকে ধূলিসাৎ করে দিয়েছে এবং বাংলাদেশ এখন কার্যত একটা অসহায় পরিস্থিতির মধ্যে গিয়ে দাঁড়িয়েছে। বকরি ঈদের প্রাককালে বাংলাদেশের মানুষের মধ্যে তাই শান্তি নেই। ঈদ উদযাপন করবেন সাধারণ মুসলমান ধর্মাবলম্বীরা, সে উপায় কি আছে? জিনিসপত্রের দাম যেরকম অগ্নিমূল্য, এবং তার সাথে হয়েছে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই একেবারে চরম পর্যায়ে। মব জাস্টিসের নামে গোটা বাংলাদেশে যে 9 মাস ধরে নৈরাজ্য চলেছে, সেই নৈরাজ্যকে ঠেকানোর যে চেষ্টা এখন সেনাবাহিনীর পক্ষ থেকে শুরু হয়েছে, কিন্তু যদি একবার রক্তে যদি এইটা লেগে যায় আর কি, যে অন্যের সম্পত্তি, অন্যের জান মালের কোনো কিছু তোয়াক্কা না করে সেটাকে হরণ করা, তাহলে কিন্তু খুব মুশকিল সেটাকে আটকানো। এই পরিস্থিতির মধ্যে আজকে বাংলাদেশ রয়েছে। গরু নিয়ে যাচ্ছেন ব্যাপারীরা, হাটে নিয়ে গিয়ে বিক্রি করবেন, মাঝপথে ছিনতাইবাজরা এসে লুট করে নিয়ে চলে যাচ্ছে। এমতো পরিস্থিতিতে কোরবানি একটা ম্লান। কিন্তু এইগুলোকে নিয়ে বাংলাদেশে যাতে কোনো অপরাজনীতির জন্ম না হয়, সেই ব্যাপারে কতটা সতর্ক? অনেকেই আশঙ্কা করছেন বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুদের উপর, বৌদ্ধদের উপর, চাকমাদের উপর যে ধারাবাহিক নিপীড়নগুলো হয়ে এসছে বিভিন্ন সময়, এবং এই যে 9 মাসের রেজিমে এটা একটা সর্বোচ্চ পর্যায়ে গেছে। যুক্তি কি না, এরা বেশিরভাগ আওয়ামী লীগের অন্তর্ভুক্ত, মানে আওয়ামী লীগ করলে তার সম্পত্তির হ্রাস করে, তাকে ধর্মান্তরিত করা, তাকে প্রাণহানি করা, এটা জায়েজ হয়ে যায়। এরকম একটা দেশকে কি বলা হয়? ফেইল্ড স্টেট, কেউ কেউ বলেন রোগ স্টেট। রোগ স্টেট মানে বলা হয় যাকে দুর্বৃত্তদের দেশ, অর্থাৎ দুর্বৃত্তরাই সেখানে শাসন ক্ষমতায় চলে, অর্থাৎ তারাই শাসক হয়ে বসেছেন। যে ছিল দুর্বৃত্ত রাস্তার ধারে চুরি ছিনতাইয়ের জন্য অপেক্ষা থাকতো কখন নাগরিক যাবে, তার অসতর্ক মুহূর্তে কারোর ব্যাগ ছিনতাই করবে, হাড় ছিনতাই করবে, বা তাকে একটা কোপ দিয়ে তার রক্তপাত হবে, অচৈতন্য হয়ে পড়বে, সেই সময় জিনিস নিয়ে লুট করে পালাবে। তারা যদি শাসন ক্ষমতায় চলে আসে, তখন এই বিপুল একটা দেশের ধন সম্পত্তি দেখলে তাদের মাথা খারাপ হওয়াটাই স্বাভাবিক। এবং এখন একটা যেন প্রতিযোগিতা চলছে, কে কত লুট করতে পারে, কোন সমন্বয়ে কত বড় লোক, কোন সমন্বয়কের প্রাইভেট সেক্রেটারি কত সম্পত্তি করতে পারছে, সে কিভাবে আর কি কাকে কত নিয়োগ দিয়ে বাণিজ্য করতে পারছে। অর্থাৎ নিয়োগ বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য, কত রকমের যে ফর্ম, সেগুলো
আজ বাংলাদেশে উপস্থিত, কিন্তু যে অনুপস্থিত যে চেহারাটা সেটা হচ্ছে বাংলাদেশ নিজে কি উৎপাদন করতে পারছে। একদিকে যখন আত্মনির্ভর ভারতের যখন জয় জয়কার, অনেকেই এটা ঠেস মেরে বলতেন যে আত্মনির্ভর ভারত সেটা কি খায় না মাথায় দেয়, এরকম অনেকের নানা রকম স্টেটমেন্ট ছিল। কিন্তু ভারত আজকে কিন্তু একটা উৎপাদনশীল দেশ হিসাবে পরিগণিত হচ্ছে। করোনার সময় ভারত দেখিয়ে দিয়েছিল যে কিভাবে কৃষিজাত পণ্যকে সারা পৃথিবীতে এসে তখন রপ্তানি করতে পেরেছিল এবং যেটা ভারতবর্ষের জিডিপিকে একটা স্টেবল জায়গায় নিয়ে গিয়েছিল। সেই সময় শেখ হাসিনা ছিলেন হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী। তখন কি উন্নয়ন বন্ধ হয়ে গিয়েছিল? পদ্মা সেতুর নির্মাণ বন্ধ ছিল? সবই চলেছে। এবং তার সাথে সাথে করোনার বিরুদ্ধে যেভাবে একটা লড়াই বাংলাদেশ দিতে পেরেছিল, গোটা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ কেড়েছে। ভারত সব দেশকেই সহযোগিতা করেছে, করোনার ক্ষেত্রে বাংলাদেশকেও সেই সহযোগিতা করেছে। এতে ভারত দুর্বল হয়নি, ভারত ক্রমশ সবল হয়েছে। তার কারণ ভাইরোলজিতে এবং ওষুধ উৎপাদনে ভারত কিন্তু একটা নিজস্ব জায়গা করতে পেরেছে। অর্থাৎ যখন পরিস্থিতি অনুকূলে নয়, সেই প্রতিকূল পরিস্থিতিকে কিভাবে অনুকূলে নিয়ে যেতে হয় তার জন্যে চলে হচ্ছে নিরন্তর গবেষণা। আর এই ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ যেটা বলতেন, স্বামী বিবেকানন্দ বলতেন বৈদান্তিক ব্রেন। বেদান্ত হচ্ছে হিন্দু ধর্মের সার কথা। অনেকে বলেন হিন্দুত্ববাদ, বিজেপি, আরএসএস এর বাইরে বেরোতেই পারছেন না বাংলাদেশের বহু মানুষ, এবং এই দেশেরও কেউ কেউ আছেন এইটাকে তারা একটা ব্র্যাকেটের মধ্যে রাখেন। কিন্তু হিন্দু ধর্মের মধ্যেও তো চালিকা শক্তি হিসাবে বেদান্ত হচ্ছে প্রধান চালিকা শক্তি হিসাবে বলা হয়, যা স্বামী বিবেকানন্দ বলেছিলেন। শিকাগো ধর্ম মহাসভায় তার যে ঐতিহাসিক বক্তৃতা ছিল এর উপরেই আধারিত, এবং সেটাকে অবলম্বন করার হচ্ছে তিনি বলেছিলেন যে আত্মবোধ, আত্মসম্মান, যে নিজেকে বিশ্বাস করতে পারে সেই একমাত্র অন্যকে বিশ্বাস করতে পারে। আজ বাংলাদেশ ভারতের উপর এত রাগ কেন? তার কারণ নিজের উপর বিশ্বাস সে যখনই হারিয়েছে তখনই সে ভারতের উপর বিদ্বেষ বর্ষণ করেছে। আর এই বিদ্বেষ তাকে গোটা আন্তর্জাতিক আঙিনায় তাকে একঘরে করে রেখেছে। কেন বলছি একঘরে করে রেখেছে? এই দেশ ও দেশ তৎসদেশ তিনি ভ্রমণ করছেন, 9 মাসে 10টা দেশ। শোনা যাচ্ছে এরপর ইংল্যান্ডেও নাকি তিনি যাবেন, সেখানেও অনেক কিছু রয়েছে। হয়তো গিয়ে একটু তিনি মানে ওই লিঙ্ক কাটার চেষ্টা করবেন ওই টিউলিপ যিনি রয়েছেন আর কি বাংলাদেশে, শেখ হাসিনার বোনপো, তার উপর যদি একটু কিছু করা যায়, মানে অন্য কিছু। তিনি লেবার পার্টি থেকে জিতে এসে এমপি হয়েছেন, খুব রাগ ইউনূস সাহেব থেকে শুরু করে বাংলাদেশের অনেকে। অর্থাৎ শেখ পরিবারকে যেখানে যারা রয়েছে সেই জায়গায় একটা জনমত তৈরি করা। গোটা বাংলাদেশের 17 কোটি মানুষের যা হয় হোক, আগে এটা করতে হবে। তাহলে সে কি নির্মাণ করবে, কি আত্মনির্ভর বাংলাদেশ তৈরি করবে? করতে তো পারতো অনেক কিছুই, ছোট ছোট পণ্য তৈরি করে ভারত বিদ্বেষকে বা ভারতের পণ্য যাতে কি না নিতে হয় সেই জায়গায় তারা কোনো কিছু জায়গা তৈরি করতে পেরেছে। তাও তো একটা সময় এরকম ছিল যখন বাংলাদেশে জিয়াউর রহমানের সময় থেকে বা হোসেন মোহাম্মদ এরশাদের সময় তাদের যা কিছু খারাপ হোক, তবু তো তারা কিছু একটা বস্ত্রশিল্পের উন্নতির জন্যে একটা এমন জায়গায় পদ্ধতি নিয়েছিলেন যে কারণে বাংলাদেশ ধীরে ধীরে ধাপে ধাপে 1 নম্বরে গিয়ে পৌঁছল। তার তো পঞ্চত্ব প্রাপ্তি ঘটিয়ে এখন হচ্ছে অনেকে কোরবানি করতে চাইছেন। তো ইতিমধ্যেই তো সেগুলোকে কোরবানি দিয়ে ফেলেছেন অনেকে। গরু তারা করেছেন এরকম অনেক মালিককে, সেসব খবরগুলো তো রয়েছে আমাদের কাছে, একেবারে নেই তা নয়। অনেকে রয়েছেন রাজনৈতিক আশ্রয় নিয়ে রয়েছেন, অনেকে মেডিকেল ভিসা না পেয়ে তাদের জীবনযাপনের কি অবস্থা আমরা তো জানি যে ভারতবর্ষে তারা আসতেন না। এতে ভারতবর্ষের ম্যাসিভ ক্ষতি হয়েছে, হাসপাতালগুলো হচ্ছে একেবারে ঘন্টা বাজাচ্ছে, মাছি মারছে, তা কিন্তু নয়। এদেশের একটা মানব সম্পদ রয়েছে, যে মানব সম্পদের ক্ষেত্রে তারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চিকিৎসা দেওয়ার পরও তাদের একটা জায়গা তারা দিতেন। এখানকার ডাক্তাররা অনেকটা সময় ব্যয় করতেন এবং যারা রুগী যারা আসতেন তারাও অনেক স্বল্প খরচে, ভাষার একটা যেহেতু নৈকট্য রয়েছে সেই কারণে তারা সুবিধা পেতেন, ভালো চলছিল। কিন্তু হচ্ছে শকুনের দৃষ্টি পড়ল, শকুনের দৃষ্টি যেই পড়েছে সঙ্গে সঙ্গে এই বিষয়টা পঞ্চত্ব প্রাপ্তি ঘটিয়ে দিয়েছে। তাহলে নিজেরা কি করলেন? একটা ইনফ্রাস্ট্রাকচার হসপিটাল করতে পেরেছেন যাতে কেউ যদি ভারতে না আসে নিজেরা করতে পারেন? করতে পারেননি। তা সবচেয়ে বড় প্রমাণ কি? সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে জুলাইয়ের আন্দোলনের সময় যাদের অঙ্গহানি হয়েছে, যাদের চোখ খারাপ হয়ে গেছে, তাদের সুচিকিৎসা দিতে পেরেছেন?
তাদের কতজনকে, কত পার্সেন্টেজকে অনেকটা তারা আপনারা ঠিক করতে পেরেছেন, তাদেরকে রিহ্যাবিলিট করতে পেরেছেন যাতে জীবনের বাকি সময়টা তাদের জন্য কষ্ট না হয়, সেই দায়িত্বটা পালন করতে পেরেছেন? যদি পেরে থাকেন তথ্য দিয়ে জানান, তাহলে বুঝবো যে আপনাদের হিম্মত। না হলে কিন্তু এই কথা, এই প্রশ্নগুলো বারবার তুলতে থাকবো। এমন একটা জায়গায় নিয়ে এসেছেন, বাংলাদেশের মানুষের যেমন একটা প্রচণ্ড অসুবিধা হচ্ছে, ভারতের আস্থা আপনারা হারিয়েছেন, এটার যন্ত্রণা অন্তত একজন ভারতের নাগরিক পশ্চিমবঙ্গবাসী হিসাবে এটা অত্যন্ত যন্ত্রণার এবং দুঃখের। এই কথাটা বারবার সে কারণেই বলতে হচ্ছে। আমি ওয়ালিউর রহমানের যে বই দিয়ে শুরু করেছিলাম, পাকিস্তানের ইশাক দার তিনি একটা কথা বলেছেন আমরা ভারতের সাথে বসতে সব সময় প্রস্তুত। খুব ভালো কথা। অনেকবার বসা হয়েছে, লাহোর বাসযাত্রা হয়েছে, তারপরে বারবার হচ্ছে পাকিস্তান বেইমানি করেছে, মানে বেইমানির ইতিহাসের যেগুলো চরমতম বেইমানির উদাহরণ, সেই বেইমানিগুলো করেছে এবং তাতে ভারতের যারা শাসক দল থেকেছে তারা বিপর্যস্ত হয়েছে। কি আনন্দ, কি আনন্দ, আহা! তারপর এখন ভারত এই ব্যাপারে রেসপন্ড করছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় মালয়েশিয়ায় গিয়েছিলেন, মালয়েশিয়াতে যে টিমটা গেছিল সেখানে শাসক দল, বিরোধী দল সবাই ছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অত্যন্ত হাইলাইটেড হয়েছে ন্যাশনাল মিডিয়াতে। মালয়েশিয়া একটা মুসলিম দেশ এবং পাকিস্তানের সাথে যখন পাহেলগাঁও ঘটনার পর অনেক দেশের মতো এরাও ভেবেছেন যে ভারত হয়তো অযাচিতভাবে পাকিস্তানকে তারা দোষী ঠাউরে তার উপর আক্রমণটা হানছে এবং বাংলাদেশেও তারা চেষ্টা করেছিল যে সেখানকার রুগীদের মালয়েশিয়ায় পাঠাতে। অনেক বড় বড় কথা বলেছেন। মালয়েশিয়া এমনিতে খুব উন্নত দেশ, সেখানকার প্রধানমন্ত্রী তিনি তো দীর্ঘদিন রয়েছেন, সেখানে তো পিতা পুত্রের শাসনকাল দীর্ঘায়িত হয়েছে, উন্নতিও হয়েছে। সেখানে নির্বাচন নিয়ে কখনো কে প্রশ্ন করে? যেভাবে আপনারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে মানে যেভাবে আর কি আপনারা দেশ থেকে বিতাড়িত করলেন, হয়নি। মালয়েশিয়া কিন্তু পরিষ্কার তাকে পাকিস্তান থেকে বলা হয়েছিল দুই মুসলিম দেশ, ভারতের কথা শুনবেন না, কিচ্ছু পাত্তা দেয়নি পাকিস্তানকে, বরঞ্চ 16টা এজেন্ডা ছিল ভারতীয় প্রতিনিধি দলের, সেই 16টা এজেন্ডায় পূর্ণভাবে সেখানে সম্পন্ন হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে দাঁড়িয়ে একটা কথা বলেছে পাকিস্তানের সাথে আবার আলোচনা কিসের, আগে পাক অধিকৃত কাশ্মীর আগে হস্তান্তর করবে, তারপর আলোচনা হবে। এটা ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দলের মুড। আর বাংলাদেশে কিভাবে নির্বাচিত সরকার না হয়ে সামরিক বাহিনীকে অপদস্থ বেইজ্জত করে পাকিস্তানের এজেন্ডাকে প্রতিস্থাপন করা যায় সেই চেষ্টা চালাচ্ছে। একটা ডুবন্ত নৌকা সওয়ারি হতে চাইছে বাংলাদেশের আজকের শাসককুল, যারা নির্বাচনে জিতে না এসে গোটা পৃথিবীর কাছে লোকে এবার প্রশ্ন তুলছে, বারবার করে তুলছে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে, এই প্রশ্নগুলোতে আসছে, সে ডয়েশ ভেল হোক বা আল জাজিরা হোক, অনেক জায়গাতেই বিভিন্ন প্রশ্ন একটু ঘুরিয়ে বেঁকিয়ে যা কিছু হোক, প্রশ্নের টোন হচ্ছে এটাই, লোকাল স্ট্যান্ডে কি, নির্বাচিত কি, কিন্তু নির্বাচন নিয়ে কোনো চাপে পড়লে শুধু বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তার আগে সংস্কার করা যাবে না। যেন সংস্কারের একদম রুটিন তৈরি করে নিয়েছে, এই মাসে এতটুকু সংস্কার করব, এর 2 মাস পরে এতটুকু, আর বাদ বাকি সময় এই সবগুলোকে মদত দিয়ে যাব। এই বাংলাদেশ আজ তাই এক ইমেজ সংকটে যেমন রয়েছে, আর কিছুদিন যদি চলতে থাকে এই জায়গায়, তাহলে অস্তিত্ব সংকটের সামনে গিয়ে তাকে দাঁড়াতে হবে। তার কারণ আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা এবং ভূ রাজনৈতিক পরিস্থিতি এতটাই অস্থির এবং এতটাই জটিল হবে যা বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোর কাছে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। সে বড় রাষ্ট্র হিসেবে ভারতকে সে শত্রু ঠাউরেছে, এটা তার সবচেয়ে বড় বিপজ্জনক পরিণতি তার জন্য অপেক্ষা করছে। তাই সময় থাকতে সচেতন হওয়া দরকার। বাংলাদেশের যে মানুষেরা আজ তারা বলছেন গণতন্ত্রের কথা বলছেন, তাদেরকে স্বাগত। অবশ্যই গণতন্ত্রের দাবি এবং যে কোনো ক্ষেত্রে সৌভ্রাতৃত্বের দাবি তোলাটা হচ্ছে সবচেয়ে বেশি ন্যায়সঙ্গত দাবি। সবচেয়ে বেশি যত রকমের কুযুক্তি, কুমতি, এই সমস্তগুলোকে কোরবানি দেওয়াই তো হচ্ছে প্রকৃত কাজ। ধর্মগ্রন্থে তো এসবই লেখা আছে। তাই বলবো যে সঠিক অনুধাবন করুন, আলোক পথে যাত্রা শুরু করুন। অ্যাকশন রিয়াকশন আজ এই পর্যন্তই। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ, নমস্কার।